আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ব্রাহ্মণবাড়িয়ায় যাবেন তারেক রহমান, ৫-৬ লাখ জনসমাগমের প্রত্যাশা বিএনপির। জানাবো শরিয়া ও আইনের দিকে যাবে না জামাত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল, এবং সর্বশেষ জানাবো এমপি প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ব্রাহ্মণবাড়িয়ায় যাবেন তারেক রহমান, ৫-৬ লাখ জনসমাগমের প্রত্যাশা বিএনপির। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া সফর ও জনসমাবেশকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলটি। তার আগমনকে ঘিরে বিএনপি মনোনীত প্রার্থীদের পাশাপাশি জোট মনোনীত প্রার্থীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা পর্যায়ে নেতারা একাধিক প্রার্থীকে সঙ্গে নিয়ে সমাবেশ স্থল পরিদর্শন করেন এবং মঞ্চ নির্মাণ কাজের তদারকি করেন। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২২ জানুয়ারি বিকাল ৩টায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে সমাবেশে ৫ থেকে ৬ লাখ মানুষের সমাগম ঘটবে। সে লক্ষ্যে প্রচার, পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশেষভাবে নারীদের বড় উপস্থিতি নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশ স্থলে উপস্থিত হবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তারেক রহমানের আগমনের আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে ২২ জানুয়ারি সমাবেশে। আমি আশা করি তিনি সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি আসনে বিএনপি ও জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের হাত উঁচিয়ে পরিচয় করিয়ে দেবেন। শরিয়া আইনের দিকে যাবে না জামাত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল। জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। দলটির আমিরের সাথে দেখা করার পর গণমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দলের মার্থা দাস। তারপর থেকেই আলোচনার বিষয়টি। এর আগে সংখ্যালঘু সম্প্রদায়ের ২ জন প্রার্থীকে জাতীয় নির্বাচনে মনোনয়ন দেন জামাত ইসলামী। ফলে ধর্মভিত্তিক দল হওয়া সত্ত্বেও সাম্প্রতিক এমন বেশ কিছু পদক্ষেপে তাদের পক্ষ থেকে তুলনামূলক উদার মনোভাব দেখানো হয়েছে। তবে দলটি নেতাদের এসব বক্তব্যের সাথে জামাত ইসলামীর গঠনতন্ত্র কতটা সামঞ্জস্যপূর্ণ সে প্রশ্ন যেমন উঠছে, তেমনি ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে তা কৌশলগত অবস্থান কিনা আছে সে আলোচনাও। বিশ্লেষক ও পর্যবেক্ষকদের অনেকের মতে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কৌশলগত অবস্থান নেওয়ায় এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আবার কেউ কেউ বলছেন, নির্বাচনী প্রচারণা শুরুর অনেক আগে থেকেই দলটির দর্শন ও মতাদর্শে কিছু পরিবর্তন দেখা গেছে। তবে জামাতে নেতাদের বক্তব্য হচ্ছে, দলীয় গঠনতন্ত্র মেনে দল পরিচালনা করা হলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধান ও বিদ্যমান আইনি কাঠামোকে গুরুত্ব দেবেন তারা। ঢাকার মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা। বৈঠক শেষে ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাস সাংবাদিকদের বলেন, জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আবার আমি একটু রিপিট করতে চাই। যেটা তিনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো, যদি মহান সৃষ্টিকর্তা উনাদের এই দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশে শরিয়া ও লস অর্থাৎ শরীয় আইন তিনি বাস্তবায়ন করবেন না। এ সময় জামাত সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর তার পাশে দাঁড়িয়েছিলেন। পরে গণমাধ্যমকে তিনি বলেন, প্রতিনিধি দলের মূল প্রশ্ন ছিল, রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনা সুযোগ পেলে জামাত কোন আইনে দেশ চালাবে। অনেকে জিজ্ঞেস করেন যে শরীয় আইনে না অমুক মডেলে তমুক মডেলে। ফলে আমি জামাত বলেছে, বাংলাদেশের যে বিদ্যমান আইন সে আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান ও মর্যাদা রক্ষা করা হবে, এবং এই আইনটাই যথেষ্ট এখন, বলেন তিনি। এই ধরনের বক্তব্যের মাধ্যমে নেতারা দলটির নীতিগত অবস্থানের পরিবর্তন করছে নাকি তা কেবলই নির্বাচনকে সামনে রেখে বলা হচ্ছে, এ নিয়ে চলছে নানা আলোচনা। যদিও রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের মতে, জামাতে ইসলামী রাজনীতিতে আগের তুলনায় অনেক গুণগত পরিবর্তন এসেছে। বিষয়টি ব্যাখ্যা করতে তিনি সোহরার উদ্যানে দলটির সমাবেশের কথা টেনে আনেন। বলেন, জামাতের আমির মাটিতে পড়ে যাওয়ার পর সমাজের খেটে খাওয়া মানুষের কথা বলেছিলেন, আর এই বিষয়টি আগের কোনো নেতার মুখে শোনা যায়নি। একই সাথে প্রথমবারের মতো এবারের নির্বাচনে ২ জন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জামাত। ফলে এই বিষয়গুলোকে নতুন বন্দোবস্ত হিসেবে দেখছেন বাবর। শরিয়া আইন করার বিষয়ে দলীয় প্রধানের বক্তব্যকেই একই দৃষ্টিতে দেখছেন তিনি। তার মতে, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও তারা ফ্যানাটিক মুসলমান না। ফলে শরিয়া আইনের বিষয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের বটেই মুসলিমদের দিক থেকেও তীব্র প্রতিক্রিয়া আসতে পারে, এটা হয়তো জামাত বুঝতে পেরেছে। আর এই মানুষের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে চাচ্ছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক।
তবে জামাতের আরেকজন কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ অবশ্য দাবি করেছেন, শরিয়া আইন বিষয়ক মন্তব্যটি শফিকুর রহমান এই ভাষায় বলেননি। তিনি বলেছেন, জামাত ইসলাম যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ পায় তাহলে জনগণের মতামত, ইচ্ছা এবং অপিনিয়ন ভিত্তিতে আইন প্রণয়ন এবং কোনো পরিবর্তন করতে হলে জনগণের মতামতের ভিত্তিতে পরিবর্তন করা হবে। এখানে আমরা শরিয়া আইন প্রণয়ন করব না, এই ধরনের কোনো বক্তব্য আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি, বলেন তিনি। যদিও জুবায়ের জানিয়েছেন, জামাতের আমির সেদিন বলেছিলেন, আমাদের সংবিধান এবং বিদ্যমান যে আইনি কাঠামো আছে সেখানে সব নির্দেশনা আছে। বাংলাদেশে বিদ্যমান আইন সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই পরিচালিত হবে। দল হিসেবে জামাতে ইসলামী যাত্রা শুরু হয়েছিল 1941 সালে প্রতিষ্ঠাতা সাইয়্যদ আবুল আলা মওদুদীর হাত ধরে। 1948 সালে ইসলামী সংবিধানের দাবিতে প্রচারণা শুরু করলে পাকিস্তান সরকার জননিরাপত্তা আইনে মওদুদীকে গ্রেফতার করে। 2 বছর পর তিনি জেল থেকে ছাড়া পান। 1947 সালে পাকিস্তান এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল দলটি। বাংলাদেশ স্বাধীন হবার পর রাজনৈতিক পট পরিবর্তনে 1979 সালে রাজনীতিতে ফিরে আসে জামাত। তবে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্তদের বিচার শুরু করলে বেশ চাপের মুখে পড়ে জামাত ইসলামী। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত পূরণের জন্য 2012 সালে দলটির গঠনতন্ত্রে মৌলিক কিছু বিষয়ে বড় ধরনের পরিবর্তন বা সংশোধনী আনা হয়। কারণ বাংলাদেশের সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো সম্পর্কে বলা হয়েছে, তার সাথে জামাতের আগের গঠনতন্ত্র ছিল সাংঘর্ষিক। গঠনতন্ত্রে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক ব্যবস্থা সম্বলিত রাষ্ট্র প্রতিষ্ঠাকে তাদের লক্ষ্য হিসেবে উল্লেখ করে জামাত ইসলামী। এর আগে তাদের গঠনতন্ত্রে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত ইসলাম কায়েমের প্রচেষ্টাকে তাদের মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হলেও তা বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করার কথা বলা হয়। যদিও 2013 সালের সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামাত ইসলামী নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দলটি। 2024 সালে গণভ্যুত্থানের পর রাজনীতিতে আবারও শক্তিশালীভাবে দৃশ্যমান হয় জামাত। ফেব্রুয়ারি নির্বাচনে গুরুত্বপূর্ণ দলগুলোর তালিকায় এগিয়ে আছে তারা, আর জয়ের জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছে দলটি, যার একটি সংখ্যালঘু সম্প্রদায়ের 2 জনকে মনোনয়ন দেওয়া। তবে এই সিদ্ধান্ত জামাতের গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক নয় বলেই জানিয়েছেন আকন্দ। জামাতের নেতাদের এমন বক্তব্য অবস্থান নির্বাচনী কৌশল হবার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষক ও বিশ্লেষক। নির্বাচনের আগে ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন কমিউনিটির সাথে বসা অবশ্যই নির্বাচনী মুভি, এবং এই নির্বাচনী মুভে বসে যখন বলছে আমরা এটা করব না, ধরেন সেটা শরিয়া আইন করাই হোক, আর আমরা আপনাদের সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব, মেয়েদের পোশাক নিয়ে কিছু করব না, যাই বলা হোক না কেন এটাকে নির্বাচনী প্রতিশ্রুতি ধরে নিতে হবে, বলছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপসহ উপাচার্য অধ্যাপক সাইদ ফেরদৌস। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে অতীতে যে কোনো দলেই ভোট টানার জন্য নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু পরবর্তী সময়ে তা পালন করেননি। ফলে জামাত ইসলামের ক্ষেত্রেও তেমনটা হবার সুযোগ আছে বলেও মনে করছেন তারা। নির্বাচনকে সামনে রেখে তারা অনেক সফট কথাবার্তা বলছেন এবং তারা সবার কাছে গ্রহণযোগ্য হবার জন্য অনেক কিছু বলছে, যাতে মনে হচ্ছে তারা অনেকটা উদার হয়ে গেছে। তো নির্বাচনকে সামনে রেখে এ ধরনের কৌশল নেওয়া তো অস্বাভাবিক কোনো ব্যাপার না, কারণ দলটি নিয়ে মানুষের যে রিজার্ভেশন আছে তা কাটাতেই হয়তো তারা এসব কথাবার্তা বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ। আবার কেউ কেউ বলছেন ধর্মভিত্তিক দল হলেও ট্র্যাডিশনাল বা প্রথাগত এবং মডার্ন বা আধুনিক ইসলামের মধ্যে যে পার্থক্য আছে, জামাত ইসলামকে সেদিক থেকে ব্যাখ্যা করার সুযোগ আছে। ফলে প্রথাগত ইসলামপন্থীরা শরিয়া দিকটিকে বেশি গুরুত্ব দেবে, আর কিছুটা উদার হবার কৌশল নেওয়া জামাত শরিয়াকে গুরুত্ব দিলেও তারা সংস্কারের কথাও বলবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। তবে শরিয়া আইন বা এই ধরনের বিষয়ে জামাতের নেতাদের বক্তব্যকে নীতিগত পরিবর্তন হিসেবে দেখছেন সালাউদ্দিন বাপুর। তার মতে জামাতে ইসলামীর গত 50 বছরের যে ইতিহাস, বর্তমানে তার থেকে সম্পূর্ণ ভিন্ন রাজনীতি তুলে ধরেছে দলটি। আর দলটি যা বলে অন্ততপক্ষে তারা প্র্যাকটিস করার চেষ্টা করে। তো যেটা বলেছে সেটা নিছক ইলেকশন নয় যে আমাদের গোটা পলিটিক্সের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে, সেই অধ্যায়টাই তারা চর্চা করবে, বলেন তিনি। যদিও তার এই বক্তব্যের সঙ্গে একমত নন অধ্যাপক ফেরদৌস। তিনি বলেন, মাঠের রাজনীতিতে কেউই যুধিষ্ঠির নয়, তারা যা বলে তা করে না। জামাত তার থেকে কোনো ব্যতিক্রম নয়, বরং জামাত নিয়ে মানুষের এমন মনোভাবও আছে
আছে যে তারা যেসব কথা বলে কার্যত তারা একেবারেই ভিন্ন ধরনের রাজনীতি করে। এটা দলটির বাইরে জামাতপন্থী নন এমন নানা মতপথের মানুষরাই নানা সময় বলে থাকেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।